হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই। কথা বলতেই পারছি না, গলা পুরো ভার হয়ে আছে। তোমরা সবাই কালকে কমেন্ট করছিলে আবার কি হলো, আবার কোন গল্প দেবে। আরে আমার তো গলা থেকে সাউন্ডই বেরাচ্ছে না, আমি কথা কি বলবো। এ দেখো একটু কথা বলছি, গলা পুরো ভার হয়ে আসছে, একটানা কথা বলতেই পারছি না। ভিডিও তো পুরো রেডি ছিল, তবে যে একটানা কথা বলবো, এত ঠান্ডা বসে গেছে। টানা মানে আজকে তো তাও বারবার করে একটু গরম জল খেয়ে খেয়ে গলা ছেড়েছে। কালকে তো একদম গলা থেকে সাউন্ডই বেরাচ্ছিল না। সকালবেলা দেখো উঠেছিলাম, পরের দিন সকালবেলায়, বৃষ্টির পরের দিন সকালবেলায় উঠেছিলাম। উঠে সকালবেলা আজ তোমাদের দাদাভাই বললো খাওয়া দাওয়া করে যাবে। সকালবেলা এবার কি করি, করতে নিয়েছি, কারণ আগের দিন একটু গোছানো না থাকলে না, সকালে যদি বলে খাওয়ার নিয়ে যাওয়ার কথা তখন খুব ঝামেলা হয়। সকালবেলা উঠলাম 7:30টার সময়। উঠেই দেখলাম ফ্রিজ খুলে একটু কুমড়ো ছিল আর একটা মতো আলু ছিল ঘরে, ওটা দিয়ে আর একটু ছোলা দিয়ে, দেখো এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ছোলা দিয়ে অল্প তেল দিয়েছি, দিয়ে একটা নিরামিষ তরকারি করলাম। একটু ভাজা মশলা দিয়েছি নামানোর আগে, ওই যে সেই যে আলুর পরোটা করেছিল না মেয়ে, ওই আলুর পরোটার একটু মশলা ছিল, সেটাকেই একটুখানি দিয়ে দিয়েছি। আর এই যে রুটি করছি, এখন তোমাদের দাদাভাইকেও দেবো আর একেবারে আমাদের জন্য রুটি করে রাখবো। গতকালকে 1 নম্বর তো আমার এই গলার জন্যই মেন কথা, আমি কথা বলতেই পারছিলাম না কালকে। এত মানে ঠান্ডাটা কেমন বলো তো, গলায় ঢোক চিপতে পারছি না, ওপর থেকে ঠান্ডাটা বোঝা যাচ্ছে না, ভেতর থেকে যেন আমি গলা এত ব্যথা, আমি ঢোক চিপতেও পারছি না, কথাও ঠিক করে বলতে পারছিলাম না। কালকে খুব কষ্ট হয়েছিল। আর আগের দিন আরও বৃষ্টিতে ভিজেছিলাম না, এই কারণে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। বসেও ছিলাম ভিডিওতে ভয়েস দিতে, কিন্তু দেখছি না কোনো রকমভাবেই কথা বলতে পারছি না। কালকে থেকে আজকে অবধি সারা দিন আমি গরম জল খেয়েছি, বারবার করে গরম জল খেয়েছি। খেয়ে খেয়ে তারপরে দেখলাম কমলো না অতটা, তারপরে তোমাদের দাদাভাই ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে এসে দিয়েছিল। তো আজকে এখন একটু ঠিক আছে গলাটা, তবু একটানা কথা বলতে গেলে একটু অসুবিধা হচ্ছে, কারণ বুঝতেই পারো যেহেতু ভয়েস ভিডিও, কথা তো বলতেই হবে, তো কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, তারপরে মাকে নিয়েও ডাক্তারের কাছে যাওয়ার ছিল, বিকেলবেলা মাকে নিয়েও ডাক্তারের কাছে গিয়েছিলাম। আগের দিন তোমাদের বললাম না মার শরীর খারাপ ছিল, মাকে নিয়েও একটু ডাক্তারের কাছে গেছিলাম। তো যাই হোক, দেখো সকালবেলায় তোমাদের দাদাভাইকে আগে রুটি তরকারি করে দিলাম, সকালবেলা শুধু বাসি ঘরটা ঝাঁট দিয়েছিলাম। আর আজকে সকালবেলা স্নানও করিনি, পুজোও করিনি, কারণ 2 দিন ধরে স্নান করছি না। হুট করে ঠান্ডাটা পড়েছে তো, কালকেও তো আগের দিনও তো বৃষ্টিতে ভিজেছি, আর তার আগের দিনও আমি সকালবেলা স্নান করেছি, মানে হট করে ঠান্ডাটা পড়েছে, সকালবেলা করে স্নান করে পুজো করছি তো আমার মনে হয় ঠান্ডাটা বসে গেছে। আজকে আর সকালবেলা স্নান করিনি। সকালবেলা আমি এদিকে টিফিনটা বানাতে বানাতে তোমাদের দাদাভাইকে বললাম কি, তুমি একটু গোপালকে তুলে দিয়ে যাও, তাহলে আমি পরে একেবারে তাড়াতাড়ি করে কাজ করে দুপুরের পুজো করবোখানে। তোমাদের দাদাভাই ঠাকুরঘর মুছে গোপালকে তুলে একেবারে খেতে দিয়ে গেছে, আর এখন আমিও ওর খাবার দাবার গুছিয়ে দিয়ে দিয়েছিলাম। খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম, তাই তোমাদের সঙ্গে সেইখানের ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর আমি এরপরে আমার কাজগুলো করতে নিয়েছি। মেয়ে গেছিলো পড়তে সকালবেলা, মেয়েও পড়ে চলে এসেছে। আসলে আজকে ভুলেই গেছিলো যে মেয়ের পড়া আছে, হঠাৎ করে মনে পড়েছে, তো আবার লাফ দিয়ে দৌড়ে পড়তে চলে গেছে। এখন এখানে সোফার বালিশগুলোকে রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর সোফাটা একটু ভালো করে ঝেড়ে নেব, কারণ 2-3 দিন ধরে, কালকেও তো সোফাটা দিইনি, মানে বালিশগুলো দিইনি, বৃষ্টি ছিল, আর তার আগের দিনও মেঘলা মেঘলা ছিল, আর আজকে দেখলাম খুব সুন্দর রোদও উঠেছে, তো সেই কারণে দিয়ে দিলাম সোফার বালিশগুলোকে রোদ্দুরে। এখন আর প্রত্যেক দিন দিই না, আসলে কি বলতো, যখন সোফার বালিশের কভারগুলো পাতা না থাকে না, তখন প্রত্যেক দিন দিতে হয়, বালিশগুলো একদম মানে চিমসে যায় বসলে টসলে। আর যখন এই কদিন ধরে এখন চাদরটা পাচ্ছি, তাতে একটুখানি বালিশগুলো ঠিকঠাক থাকে, প্রত্যেক দিন দিতে হয় না, কিন্তু 2-3 দিন বাদে বাদে একটু দিতে হয়। আর দেখবে খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করলে না, কাজ কিন্তু খুব অগোছালো হয়ে থাকে, জানো তো। সকালবেলা তো চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তোমাদের দাদাভাই, আমি তো ঘরটা ঝাঁট দিয়েছি, তোমাদের দাদাভাই আজকে সিঁড়ির ঘরের দিকে জল দিয়ে দিয়েছিল, আর কিছুই হয়নি, শুধু দুয়ারে একটুখানি জল দিয়েছিল। আর তারপরে আমি আর ওই দিকের কিছু কাজই করতে পারিনি, রান্নাঘরও কিছু পরিষ্কার করতে পারিনি, মানে মোটামুটি হুড়োপাড়ি করে ওর খাবারটা করে দিলাম।
ঘরের সামনে যেখানে কাজ করছিল ওখানে কালকে রাত্রিবেলায় ফোন করেছিল যেতে হবে কি না সেটা সকালে জানাবে। ওখানে গেলে বললাম না কোনো চিন্তা হয় না, ক্যান্টিন আছে, ক্যান্টিনে খাবারটা খেয়ে নেয়। আর হঠাৎ করেই সকালবেলায় ওরা বলল যে না আজকে ওখানে ক্যান্টিন বন্ধ, কাজে যেতে কিন্তু ক্যান্টিন বন্ধ, এবারে সারাদিন খাবে না, খাবে কি? তো সেই কারণে আবার হুড়োপাড়ি করে খাবারটা করে দিলাম। তবুও আমাকে বলেছিল করতে হবে না, কিন্তু কী বলো তো মন মানলো না যে আমরা খাবো দাবো সারাদিন আর সারাদিন পরিশ্রম করবে, খাবে না কিছু, চলো ঘরে যা আছে সেটা দিয়েই করে দিই। 250 মতো আটা ছিল ঘরে, যেটুকুনি ছিল সেইটুকুনি দিয়েই করে দিয়েছিলাম, আর বাদবাকি আটাগুলো রেখে দিলাম। দেখেছো রান্নাঘরের কী অবস্থা, এক বেসিন বাসন। এখন রান্নাঘরটা পরিষ্কার করব, দুপুরের রান্নাবান্না এখনও কিছু বসাবো না, দেখি দুপুরবেলায় কী করি। তো দুপুরেরটা পরে চিন্তা করব, এখন আগে একটু গুছিয়ে না নিলে না আমি পারবো না। আসলে কী বলো তো আমার কাজ হচ্ছে একটু অন্যরকম। তোমরা অনেকেই কমেন্ট করো যে তোমার কাজের কোনো হিসাব বুঝি না, তুমি বেলা 2-2:30টার সময় রান্না করো। হ্যাঁ, যেদিনকে ধরো আমি সকালবেলার দিকে রান্নার দিকটা করি সেদিনকে আমার এই কাজগুলো করতে দেরি হয়, সেগুলো একটু বেলা হয়। আর যেদিন ধরো আমি এদিকের কাজগুলো করি সেদিনকে একেবারে স্নান করে নিয়ে রান্না বসাই। দেখো আমি তো আগাগোড়াই বলি, আমাদের আগাগোড়াই খেতে খেতে একটা অভ্যেস হচ্ছে 3টে 3:30। আমাদের যতই মানে তাড়াতাড়ি হয়ে যাক, তাড়াতাড়ি করেও দেখেছি আমাদের ঘরে তাড়াতাড়ি হয়ে গেলেও কেউ খায় না। মানে আমাদের ঘর বলে না, এটা হচ্ছে আমাদের পুরো বাড়িরই একটা মানে সময়, বুঝেছো? 3টে 3:30 এটাই হচ্ছে আমাদের। এমনকি শুধু আমার শ্বশুর বাড়ি না, আমার বাপের বাড়িতেও একই, দিদির বাড়িতেও একই। মানে আমাদের এটা মানে বলেন ওই যে একটা পরম্পরা, সেটাই হচ্ছে আমাদের। দেখো এদিকে সব কিছু পরিষ্কার করে একদম ধুয়ে মুছে নিলাম, আজকেও তাই। দুপুরের রান্নাটা পরে বসাবো। তো এখানে গ্যাস ট্যাস মুছে বাসন কুসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, আর ঘরটা তো আগেই গুছিয়ে নিয়েছি। তো এরপরে ঘরটা ঝাঁট দেবো ভালো করে, কারণ সকালবেলা হুড়োহুড়িতে ঝাঁট দিয়েছি। আর মেন কথা সকালের ঝাঁট দেওয়া তো বোঝোই, বিছানাপাটি তোলা থাকে না, তারপরে সব কিছু ফার্নিচারগুলো মোছা থাকে না, ধুলোটা উড়ে মানে থাকেই। তো আমি ফাইনালি ঘর মোছার আগে একবার সুন্দর করে ঘরটা ঝাঁট দিয়ে নিই, তাতে কি বলো তো ঘরটা মুছতে একটুখানি খাটনিটা কম হয়। ঠিক আছে, তো চলো ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে এদিকে ঘরটা একেবারে মুছেও ফেলবো। পরপর যদি 2-3টে দিন ভিডিও দেওয়া হয়ে যায় না, তারপরে আমি নিজেই কী ভাবি জানো তো, হয়তো একঘেয়ে হয়ে যাচ্ছে। আমি নিজেই যেন ভিডিও করি যখন বা এডিট করি যখন, তখন আমার নিজেরই না কেমন একঘেয়ে টাইপের লাগে জানো তো, যে একই কাজকর্ম, একই সব কিছু, হয়তো তোমাদের দেখতে ভালো লাগে না। আসলে কি বলো তো, তোমরা তো এই 2-3 বছর ধরে আমাকে চেনো, আমরা তো খুব একটা সেরকম ঘুরতে যাই না কোথাও, সেই কারণে বাড়ির মধ্যেই থাকি, তাই তোমাদের বাইরে কোনো সময় দেখানো হয় না। তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম যে সত্যি ঠান্ডা পড়ে গেল, খুব ইচ্ছে করছে একটুখানি কোথাও দিয়ে ঘুরে আসি। তো তোমাদের দাদাভাই বলেছে দাঁড়াও এই ডিসেম্বর মাসটায় আর কিছু বলো না, জানুয়ারি মাসটায় দেখছি, জানুয়ারি মাসে কোথাও একটু নিয়ে যাব। তবে আমার খুব ইচ্ছে আছে জানো তো, এবার 25শে ডিসেম্বরে আমার ওই চার্চে যাওয়ার। আমাদের কলকাতায় আছে না একটা বড় চার্চ, ওখানে আমার যাওয়ার খুব ইচ্ছে আছে। তোমাদের দাদাভাইকে প্রতি বছর বলি, আমাকে কোনো দিন নিয়ে যায়নি। আর আমার না চার্চে যেতে খুব মানে আমি যাইনি কোনো দিন, আমার যাওয়ার খুব ইচ্ছে জানো না। তো তোমাদের দাদাভাইকে সবসময় প্রত্যেকবার, গতবার যেরকম কী হয়েছে 25শে ডিসেম্বরের দিন আমি মাথা টাথা শ্যাম্পু করে একদম রেডি, আমি জানি তোমাদের দাদাভাই কাজ থেকে তাড়াতাড়ি চলে আসবে, তারপরে আমরা বেরাবো। তো সেদিনকে খুব মানে সাজায় ঠাজায় নাকি খুব ভালো হয়, তোমাদের দাদাভাই গল্প করেছে। কিন্তু ওই যে আসেনি, তারপরে জানো না মনটা কি খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণে না ঘুরতে যাওয়ার কোথাও প্ল্যানও করি না জানো তো, জানি হবেও না, ওই আশা করে কোনো জায়গায় লাভও নেই। খুব ইচ্ছে করছিল যে তোমাদের দাদাভাই যখন পুরী গেল এসে বলছিল যে খুব কম টাকায় পুরী যাওয়া যাচ্ছে, 250 টাকা করে একটা ট্রেন আছে, 250 টাকা করে ট্রেন ভাড়া। খুব ইচ্ছে করছিল, ভাইদেরকেও বলছিলাম। আসলে কী বলতে একা একা খুব ভালো লাগে না, সবাই মিলে একটু গেলে ভালো লাগে। তো ভাইদেরও বলছিলাম, ভাই ওরা তো ফেব্রুয়ারিতে আবার আসবে, দেখা যাক, খুব ইচ্ছে আছে যদি টাকা পয়সা জোগাড় করে উঠতে পারি তাহলে ইচ্ছে আছে যাব।
মনে মনে ভাবি জানো তো, মনের ইচ্ছে তো অনেক, কিন্তু ওই যে ভাবি না সব কিছুই আগে পেছনের কথা চিন্তা করি। যখনই ঘোরার প্ল্যানগুলো করি তোমাদের দাদাভাইয়ের কাছে টাকার হিসাবগুলো চাই, আর যখন টাকার হিসাবগুলো করে যে 3 জনে যেতে গেলে খাওয়া দাওয়া, হোটেল ভাড়া, গাড়ি ভাড়া সব খরচা যখন শুনি, তখন হিসাব করে নিই বাবারে এতগুলো টাকা খরচা, না যাব না। এর আগের বার তাই হয়েছিল জানো তো, এই গরমের সময় যখন আমাদের নতুন নতুন ঘরটা হয়ে গেল, ঘর হওয়ার পরেই মানে রংটা করার আগেই, তো তখন আমরা ওরকম হিসাব করেছিলাম যে যাব একটুখানি দীঘার থেকে ঘুরে আসবো দিদি আমরা সবাই মিলে। কিন্তু যেই দীঘার হিসাবটা করলাম দেখলাম 10-12 হাজার, মানে 10,000 টাকা মতো মিনিমাম। যে একটা দেখো ভালো জায়গায় গেলে সেখানেও তো গিয়ে আমরা ডাল ভাত নিশ্চয়ই খাবো না, একটা ভালো হোটেলে থাকা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, গাড়ি ভাড়া সব দিয়ে ওই প্রায় 10,000 টাকা মতনই খরচা। তখন তোমাদের দাদাভাই আমাকে বললো 10,000 টাকা খরচা করে 2 দিন ঘুরে আসবে না, 10,000 টাকার সঙ্গে আর কিছু টাকা মিলিয়ে ঘরটা রং করবে। যেই এই কথাটা বললো পুজোর আগে, মানে আমি তো বুঝতেই পারছো তখন আমার ঘরে কোনো জিনিসপত্র নেই কিচ্ছু, ভেবেছিলাম যে ঠান্ডার আগেই ঘরে খাটমাট ঢোকাবো। যখনই আমাকে এই কথাটা বললো না, তখনই আমি কি বলেছি, না না বাবা আমার ঘোড়া মাথায় থাক, ও আমার ঘরটা রং হয়ে যাক, আমি ওটা সারা বছর ব্যবহার করতে পারবো, ঘুরতে তো আমার কাছে 3 দিনের যাওয়া। এইবারও সেম তোমাদের দাদাভাইকে বলেছি যেই ঘোরার কথা, সব প্ল্যান তো হলো, এই কথাগুলো দিদি আসলেই বেশিরভাগ হয়। তখনই তোমাদের দাদাভাই বলছিল যে ঘুরতে যাবে না ঘরের জন্য, মেন দেখো এত টাকা খরচা করে রং করলাম, যদি এবার ঘোরাতে টাকাটা খরচা করো, সেই টাকাটা দিয়ে যদি আমরা একটা চিমনি কিনি তাহলে ভালো হয় না। যেই বলেছে চিন্তা, বিশ্বাস করো আমি না 10 বার শুধু ভাবছি যাবো কি যাবো না, এই ভয়ে না সত্যি কথা ঘর থেকেও বেরাতে ইচ্ছে করে না জানো তো। যে ভাবি কি ঘর থেকে বেরালেই তো এই তো মানে এখন তো টাকা কিছুই না জানোই তো, ঘর থেকে বেরালে মানে টাকা যে কিভাবে খরচা হয় একমাত্র আমরাই জানি। সেদিনকে যে দক্ষিণেশ্বর গেলাম, তোমরা বললে বিশ্বাস করবে না, এখন আমি বলেই দিদিকে খুব ভুল করেছিলাম যে তোরা বাড়িতেই হয়তো করলে খরচা কম হতো, খাওয়া দাওয়ার খরচা করলে জানো তো। এত গাড়ি ভাড়া, শুধু 500 টাকা আমাদের বাড়ির থেকে দক্ষিণেশ্বর যেতে শুধু গাড়ি ভাড়াতে খরচা হয়েছে। এবার তাহলে ভাবো সেখানে আরও কেক ঠেক আনা, আমাদের বিরিয়ানি কিনে দেওয়া, খাওয়া দাওয়া সব মিলিয়ে প্রায় দিদির 2,000 টাকা খরচা হয়েছে। এইবার ভাবো 2,000 টাকায় খাসির মাংস ভাত রান্না করে সবাই মিলে কিন্তু আনন্দ করে খাওয়া যেত। তো সেই কথাই চিন্তা করে না, গাড়ি ভাড়ার কথা চিন্তা করে, বাইরে বেরোনোর খরচার চিন্তা করে, খাওয়ার দাওয়ারের দামের কথা চিন্তা করে আমাদের মতো ঘরে আর কোথাও ঘুরতে যাওয়া হয় না। ওই যে পেছনের মাথায় এত চিন্তা থাকে না, এটা করতে হবে ওটা করতে হবে, এইগুলো ভাবতে ভাবতেই আমাদের দিন শেষ। তো সেই কারণেই দেখি খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে, তোমাদের দাদাভাই বলেছে যে যদি পারি জানুয়ারি মাসের মধ্যে ঘরে চিমনি বসানো। তোমরাও অনেকে বলেছো, আর সত্যি আমি নিজেও ভাবি চিমনিটা না বসালে না আমার পুরো ঘরটাই নষ্ট হয়ে যাবে, চিমনিটা সত্যিই খুব প্রয়োজন, না হলে আমার এত সুন্দর রং করা ঘরটা মানে একটা বছরও হয়তো টিকবে না, পুরো তেল কালিতে একদম নষ্ট হয়ে যাবে। অনেক ঘোরার কথা হলো, দেখো ঘোরার কথা করতে করতে আমার সংসারের কত কাজ হয়ে গেল না, এই কারণেই খুব ভালো লাগে জানো তো। এই কথাগুলো আমি মানে কারোর সঙ্গে মনের কথাগুলো বলতে পারি না। যেদিন ভিডিও দিই, যেদিনকার প্রত্যেক দিন দিই না, এটাও তোমরা বলবে প্রত্যেক দিন তো ভিডিও দাও না তুমি, যখন দিই সত্যি কথা এই মনের ছোট ছোট কথাগুলো, মনের এই ছোট ছোট আশাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো খুব ভালো লাগে। এটা হয়তো তোমরা অনেকেই খারাপ চোখে নাও, আবার অনেকেই ভালো চোখে নাও, কিন্তু তবুও আমার ভালো লাগে জানো তো, যে সবার সঙ্গে চলো এত লোক তো আমাকে শুনছে আমার কথাগুলো, ভালোবাসে, ভালোবাসার জায়গাও তো এখানে একটা আছে। তো সেই হিসাব করেই তোমাদের সঙ্গে এই ছোটো ছোটো মনের কথাগুলো, মনের আশাগুলো শেয়ার করি জানো তো। যাই হোক দেখো স্নান করে চলে এসেছি এখানে, এখন স্নান করে উঠেই তো একটু তেল ক্রিম কিছু মাখতেই হবে। তবে তেল তো এখনও আনা হয়নি, বডি অয়েলটা এখনও আনা হয়নি। এদিকে বডি লোশনটা আমার হাফ শেষ হয়ে গেছে, মেয়ে আমি দুজনে মিলে মাখি, শেষ তো হবেই। তো দেখো এখানে আজকে মেন নাইটিটাই পরেছি, আগের দিনকে তো সেলাই করেছিলাম। মেয়ে তো এখন পরেই না নাইটি, প্যান্ট গেঞ্জিতেই বেশ মজা পেয়ে গেছে। ঠান্ডা তো, ঠান্ডাতে প্যান্ট গেঞ্জি পরতে ওর কোনো আপত্তি নেই, কিন্তু গরমকাল পড়লেই ওর নাইটিতেই শান্তি জানো না, এখন আর প্যান্ট গেঞ্জি ছাড়তে চায় না। যাই হোক স্নান করে চলে আসলাম, এখন তো সবথেকে বড় কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার পুজো দেওয়া। আর তার মধ্যেই হয়ে গেছে একটা কীর্তি, সেটা হচ্ছে এই দেখো কম্বল তুলে দিয়েছি, না আমি না তোমাদের দাদাভাই। হঠাৎ দেখি আমি স্নান করে উঠে তেল ক্রিম মাখতে না মাখতে দেখি তোমাদের দাদাভাই হাজির। বাজে কটা জানো, এখন এই 12টা 5-10 মতো বাজে।
বলছে ওখানে হাফবেলা মতো কাজ হয়েছে, তাই বাড়ি চলে এসেছি। আসার সময় দেখো আবার কী নিয়ে এসছে, সস্তায় মাছ পেয়েছে। এখানে 30 টাকার মাছ নিয়ে এসছে, দেখো 500রও বেশি মাছ আছে। ওই মেয়ে যেহেতু ভালো খায় দেখেছে মাছ নিয়ে এসছে। আর মাছ নিয়ে এসছে তো এসছে, মাছের মাথার লেজাগুলো কাটিয়ে নিয়ে এসছে, আঁশগুলো ছাড়ায়নি। আর আমার তো দেখেই মাথাটা গরম হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো আমার স্নান হয়ে গেছে, এবার আমি পুজো দেব। আমি তো এখন মাছ ধরবই না। আর পুজো দিয়ে উঠে আমার পুজো দিতে প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে। এই পুজো দিয়ে উঠে আমি মাছটা ছাড়াবো কখন বলো, আর রান্না করব কখন? ওকে বলেছি তুমি যখন এনেছো এবার তুমিই আমাকে এটা ছাড়িয়ে দেবা। আর মেন বটি দিয়ে তো আমি কাটতে পারবো না, লেজা মাথা দুটোই তো কেটে নিয়েছো, আর আমি ধরবো কিভাবে এটাকে? তারপরে ওকে দিয়ে আগে একটু ছাদের ওপরে কম্বলগুলো তুলিয়ে দিলাম, একটু ভালো করে গরম হবে বলে। আর ও মাছগুলো ছাড়াক, আর আমি চলে এসেছি দেখো পুজো দিতে। এবার পুজোটা দিয়ে তারপরে গিয়ে ওখানে রান্নাবান্নার জোগাড় করব। দেখে না সত্যি বিশ্বাস করো আমার খুব রাগ উঠেছিল, বিশ্বাস করো খুব রাগ উঠেছিল। এক এক সময় সংসারের এরকমই হয় দেখবে, মানে এক একটা আমার রাগ হলে কি হয় জানো তো, আমার মাথার ভেতরে খুব জ্বালা করে, আর আমি যতক্ষণে রাগটা না উতরাতে পারি না আমার যেন শান্তি হয় না। তাই তাড়াতাড়ি করে ওর সঙ্গে না চেঁচামেচি করে আমি চলে এসেছি পুজো দিতে। জানি পুজো দিতে আসলে আমার মনটা একটু শান্ত হবে। আমি বললাম তুমি যা খুশি করো, যদি মাছ ওটা পরিষ্কার করে কেটে দিতে পারো, ধুয়ে দিতে পারো, তাহলে আমি রান্না করবো, আর না হলে প্যাকেট ধরে এখন ফ্রিজের মধ্যে ঢোকাও। তারপরে ও বসলো ওইদিকে, আর আমি এদিকে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিলাম। আজকে আমি অনেক ফুল পেয়েছিলাম, একটু সকালবেলা উঠেছিলাম ভোরের দিকে, দেখো অনেকগুলো শিউলি ফুল পেয়েছি। আর আজকে ঠাকুরের জায়গাটা আমার গাছেও অনেক ফুল ছিল সকালবেলা, আর একটু গাঁদা ফুলও ছিল আগের দিন। সব দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করে নিলাম। চলো পুজোটা হোক, এরপরে রান্নাবান্নার ব্যবস্থা। 3 দিকে 3টে জ্বালিয়ে হুড়োহুড়ি করে রান্না বসিয়েছি। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এই দেখো ভাত হয়ে গেছে, পুজো দিতে যাওয়ার আগেই ভাত বসিয়েছি। হুড়োপাড়ি করে করছি তো, রান্নাঘরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি। ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি ডাল, কারণ ওই মাছটা তো মেয়ের ডাল লাগবেই। আর এখানে অল্প দুটো পটল, দুটো পেঁয়াজ কলি, অল্প অল্প সব একটু একটু সবজি ছিল। আর একটা তার সঙ্গে আলু দিলাম, দিয়ে মাছ চচ্চড়িটা রান্না করব। আর ডালের সঙ্গে তো কিছু একটু লাগবে, মেয়ে তো মাছ চচ্চড়িটা খাবে না, একটু ফুলকপি আলু ভাজা করতে নিয়েছি, আর মাছ ভাজা আর ডাল দিয়ে মেয়ের হয়ে যাবে। আর দেখো আমি ওদিকে করতে করতে তোমাদের দাদাভাইকে বলেছি দাঁড়িয়ে একটু মাছটা ভাজো, আমি সবজিগুলো কাটি। মাছ ভাজতে গিয়ে আমার কড়াইয়ের অবস্থা করেছে, দেখেছো সব কাজেই হেভি এক্সপার্ট। ওই কারণে না ভয়ে কোনো কাজ বলি না, কেন বলো তো, আমার দ্বিগুণ কাজ করতে হয়। এই কড়াইটা বুঝতেই পারছো মাছ দিয়ে আমার কতটা পরিশ্রম হবে। আজকে তো আর মাজবই না, সাবান মাখিয়ে রেখে দেবো। রান্নাবান্না করে উঠতে উঠতে বেজে গেল 2:30 পৌনে 3টে। রান্না নামিয়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখনও রান্নাঘরটার পরিষ্কার করে নিয়ে একটা একটা করে কাজ সারবো। এরপরে আর ভিডিও বানাতে ইচ্ছে করছিল না, ভাবছিলাম কাজ তো এত আছে আর ইচ্ছে করছে না, একটানা রানিংয়ে কাজগুলো করি। আগে বন্ধ করি জানলাটা, ওপর থেকে কম্বলগুলো নামানো হয়ে গেছে। এখন মেয়েকে বললাম যা তুই একটু গিয়ে শো। তো ও একটু শোবে, মেয়ের আবার একটু অভ্যেস আছে জানো তো, খাওয়া দাওয়া করে মেয়ে একটুখানি না শুলে আর পারে না। তো ও শোবে, তাই বললো মা আমি কম্বল নামিয়ে আনবো। আমি বললাম না, বাবাকেই বল নামিয়ে দিতে। ওর বাবা কম্বল নামিয়ে দিল, আমি ঘরের জানলাটা দিলাম, আর মেয়ে এদিকের জানলা বন্ধ করে দিয়েছে। এবার এদিকে গেটও বন্ধ করে দিয়েছি, পর্দাও দিয়ে দিচ্ছি। আর এইখানেই এরপরে কাজ শেষ আমার। এরপরে আমার কাজ আছে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা। তবে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।